গোটা ভারতবর্ষ জুড়ে একটা ভয়ানক রব বা ভয়ানক চাঞ্চল্যকর পরিস্থিতি হয়ে গিয়েছে। তার অন্যতম কারণ দিল্লি বিস্ফোরণ কাণ্ড। এবং এই দিল্লিতে এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরই গোটা দিল্লি জুড়ে যে চাঞ্চল্য বা গোটা ভারতবর্ষ জুড়ে যে চাঞ্চল্য শুরু হয়েছে, তারই মধ্যে যত এই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত এগোচ্ছে, ঠিক তত ফাঁস হতে শুরু হয়েছে ভয়ানক সব তথ্য। এবং সেই তথ্যের মধ্যে বেশ কিছু তথ্য আমি গত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে যে অনুষ্ঠান সেটা একটু অন্যরকম। তার কারণ আমি আজ একটু ইতিহাস নিয়ে কথা বলতে চাইবো এবং বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে এই ইতিহাসকে যে সমীকরণ মেলাবো, এবং সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই অনুষ্ঠান আমার আপনার পছন্দের শহর বা রাজ্য কলকাতাকে নিয়ে। প্রাথমিকভাবে আমরা দেখেছি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যে কয়েকজন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে চিকিৎসক যোগ পাওয়া গিয়েছে, এবং এই চিকিৎসক যোগ তাদের অধিকাংশই চিকিৎসক হওয়ায় রীতিমতো গোয়েন্দাদের কিন্তু একটা ঘুম উড়ে যাওয়ার মতন পরিস্থিতি। সেইটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না। একটা মহান পেশা চিকিৎসক, এবং চিকিৎসা বিজ্ঞান একটা মহান পেশা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা যদি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়, তবে গোটা দেশের রক্ষা কে করবে, এই একটা প্রশ্ন উঠছে। ঠিক সেই জায়গায় একজন ব্যক্তি বা একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তিনিই নাকি এই জৈশ-ই মোহাম্মদের হ্যান্ডেলার। আমি একটু যোগসূত্র আনতে চাইব। কাশ্মীরে 19 অক্টোবর গ্রেফতার হয় এক ব্যক্তি আদিল নামে পোস্টার সাটাতে গিয়ে জৈশ-ই মোহাম্মদের। তারপর তার থেকে মুজাম্মিল গ্রেফতার হয়, মুজাম্মিল থেকে এই শাহিন গ্রেফতার হয়, যিনি চিকিৎসক, ফরিদাবাদ হরিয়ানার চিকিৎসক, তিনি গ্রেফতার হয়। তারপর আস্তে আস্তে এই গোটা ছকটা শুরু হয়, এবং ইতিমধ্যে আমরা দেখেছি বা জানি উমার, যিনি ঘাতক গাড়ি বা হুন্ডাই i20 গাড়ি, সেখানে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের গাড়িতে ছিলেন এই 4-5 জন চিকিৎসক যারা জড়িত, তারা প্রত্যেকেই ইন্টারকানেক্টেড ছিল বলে কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে। আমি বিস্ফোরণের যে তদন্ত প্রোগ্রেস, সেই তদন্ত প্রোগ্রেসের বিষয়ে আমি এখনই যাব না, কিন্তু তার আগে আমি যেটা বলবো যে এই যে হ্যান্ডেলার বা যেটা ইতিমধ্যে তথ্য উঠে আসছে, এই শাহিন, তিনি কিনা এই গোটা চক্রটার একেবারে মূল মাথা এবং একজন মৌলবী, যেটা আমি বলছিলাম গত অনুষ্ঠানে, তিনি এবং এই শাহিনই মূল মাথা। এবং এই শাহিন কিনা এই জৈশ-ই মোহাম্মদের যে জামাতুল মমিনাত যে মহিলা শাখা, সেই মহিলা শাখায় যে মাসুদ আজহারের যে বোন সাদিয়া আজহার, তার একেবারে হ্যান্ডেলার। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই জৈশ-ই মোহাম্মদের যে যোগসূত্র প্রকাশ হতে পারে, এইটা প্রকাশ আসতেই বা এই তথ্য উঠে আসতেই চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে। তার কারণ এই হামলার দায় এখনো অবধি কোনো জঙ্গি সংগঠন নেয়নি। ফলত এই যে মহিলা শাহিন, তাকে গ্রেফতার হওয়ার পর বেশ কিছু তথ্য জানা গিয়েছে। তার পাশাপাশি এনআইএ এই তদন্তভার নেওয়ার পর মুজাম্মিল, যাকে গ্রেফতার করা হয়েছে, আদিলের পর যাকে গ্রেফতার করা হয়েছে, যেহেতু চিকিৎসক হরিয়ানার, যার লকার থেকে AK-47 এর মতন আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, এই মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ছক ব্লুপ্রিন্ট তারা একেবারে বাজেয়াপ্ত করেছে। ঠিক সেইগুলোকে অ্যানালিসিস করে, এক্সপার্ট অ্যানালিসিসের পর বোঝা যাচ্ছে যে এই যে জঙ্গি সংগঠনটি বা এই জঙ্গি যে মডিউলটি, তাদের হামলার ছক মূলত ছিল কলকাতা সহ বিভিন্ন শহরে এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার ছক ছিল। তার এই গোটা প্রক্রিয়াটা গত 2 বছর ধরে ছকছে তারা, এবং বিভিন্ন শহরে তারা গিয়েছিল, বিভিন্ন দিল্লি সহ বিভিন্ন শহরে বিস্ফোরক জোগাড় করা, সেটাকে একেবারে মজুত করা, সেই সমস্ত কারবার তারা করছিলেন। এই তথ্যই কিন্তু উঠে আসছে। ঠিক এই জায়গায় আমি আজকে যে অনুষ্ঠানটা মূল যে বিষয়টা একটু ঢোকার চেষ্টা করব, যে এই গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, তবে কি কলকাতা বা আমার আপনার পছন্দের শহর কলকাতা বা রাজ্য পশ্চিমবঙ্গ সেফ নয়? এবং কেন সেফ নয়? কি ইতিহাস জড়িয়ে রয়েছে এই পশ্চিমবঙ্গের সঙ্গে? এই প্রশ্নের উত্তর আজ আমি দেবো, এবং তার সঙ্গে আমি একটু বলতে চাইবো যে পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ এই ঘটনাগুলিতে যে ঘটনা বিবরণ আজ আমি দেবো, সেইগুলোতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়েও কলকাতা এখনও অবধি নিরাপদ বলা ভালো, বা রীতিমতো বলা ভালো, জঙ্গিদের টার্গেট থাকা সত্ত্বেও কলকাতায় এমন কোনো ঘটনা বা শহরে বা রাজ্যে এমন কোনো ঘটনা লাস্ট 10 বছরে অন্তত ঘটেনি। সেখানে এই গোটা যে বিষয়টা আলোচনা করতে গিয়ে প্রথম যদি আমি যাই, সেক্ষেত্রে আমাকে বলতে হবে জানুয়ারি 2015 বর্ধমান খাগড়াগড় হামলা বা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড। এই বিস্ফোরণ কাণ্ডে এনআইএ একেবারে তোড়জোড় করে নামে। এই বিস্ফোরণ কাণ্ডে রীতিমতো বেশ কয়েকজনের মৃত্যু হয় আমরা জানি। এই বিস্ফোরণ কাণ্ডে জৈশ-ই মোহাম্মদ নয়, শুধু জামাতুল মুজাহিদ্দিন জেএমবি জঙ্গি সংগঠনের নাম জড়ায়, জেএমবি বাংলাদেশের নাম জড়ায়। সেখান থেকে বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতার করা হয়। তারপর এনআইএ তদন্ত ভিত্তিক
প্রসেসে এগোলে প্রায় 40 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর অর্থাৎ 2015 এই খাগড়াগড় বিস্ফোরণের পর তেমনভাবে গোটা পশ্চিমবঙ্গে বা শহরে এইরকম কোনো বিস্ফোরণ বা এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু যে বিষয়টা ঘটেছে এই গোটা পশ্চিমবঙ্গ থেকে বারবার করে, যেহেতু সীমান্তবর্তী এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বারবার করে একাধিক জঙ্গি মডিউল ধরা পড়েছে, একাধিক জঙ্গি মডেলকে গ্রেফতার করা হয়েছে। কখনো এসটিএফ, কখনো এনআইএ, কখনো রাজ্য পুলিশের এসটিএফ, বা কখনো কেরল পুলিশ, কখনো মেঘালয় বা আসাম পুলিশ, এই প্রত্যেকে কিন্তু তারা গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ থেকে। এবং সে প্রসঙ্গে আমি একটু বলে রাখতে চাইবো অ্যাডিশনালি, যে আমরা সবাই জানি, ইতিমধ্যে আমি এই নিয়ে অনুষ্ঠান করেছি, যে জৈশ-ই মহম্মদ বা লস্কর-ই তৈয়বার বেশ কয়েকটি শাখা কিন্তু এই মুহূর্তে সুপার অ্যাক্টিভ বাংলাদেশে। ফলে একদিক থেকে যখন গোটা ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে একাধিক বর্ডার শেয়ার করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্ক হওয়ারই কথা, বা এই জায়গায় দাঁড়িয়ে একটা আশঙ্কা হওয়ারই কথা। কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুর্শিদাবাদ বা মালদা উত্তপ্ত হয়ে যাওয়ার ঘটনায় জঙ্গির যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ উঠছিল, এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে বা রাজ্যের বিরোধীদের তরফ থেকে কিন্তু এই প্রসঙ্গ ওঠানো হয়েছিল যে বাংলাদেশ থেকে জঙ্গি এসেছে বা জঙ্গিদের বাংলাদেশ থেকে দুষ্কৃতী এসে এই কারবার ঘটিয়েছে।